কায়েন একটু উকি দিল। রাস্তাটা একটু উঁচু জায়গায়, দুপাশে নিচু হয়ে বেশ কিছু বাড়ি ভেতরের দিকে, তবে যেন জঙ্গলে ঘেরা চারিদিকে। কায়েন শেরিনের দিকে হাত বাড়িয়ে দেয়। শেরিন কায়েনের হাতের দিকে তাকায়, এরপর কায়েনের দিকে। কায়েন ইশারা করে ধরতে শেরিন হাত বাড়িয়ে কায়েনের হাত ধরে। কায়েন শক্ত করে শেরিনের হাত ধরে। শেরিন উঠে দাঁড়ায়। দুজন একসাথে দোকানির বাড়ির দিকে এগিয়ে যায়। তাদের পেছন পেছন দোকানদার। বাড়িটা ছোটখাটো, চারিদিকে জঙ্গল, আশেপাশে বাড়িগুলো দূরে দূরে। দোকানদার ভেতরে এসে তার স্ত্রীকে আওয়াজ দেয়, মনিরা ও মনিরা একটু বাইর হও। ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। পরনে সুতি প্রিন্টের শাড়ি, আঁচল মাঝিয়ে গোজা, হাতে তার খুন্তি, হয়তো তিনি রান্না করছিলেন। কি হয়েছে? দোকানি এগিয়ে এলেন। ওনারা একটু বিপদে পড়ছেন, মাইয়াটা একটু বাথরুমে যাবো, নিয়ে যাও। মহিলা এরপর পেছনে তাকিয়ে কায়ান এবং শেরিনকে দেখলেন। ওদের জামা কাপড়ে মাটি কাদা লেগে আছে, তবে দেখেই বোঝা যাচ্ছে ভালো পরিবারের সন্তান। এরা কারা? স্বামী স্ত্রী কোথাও যাচ্ছিলেন। ওই ভাই তো ডাঙ্গা না জারে, আমার ডাকাত ডাঙ্গা কই? ওইখান থেকে ডাকাতে ধরছে নাকি? ওনারে পলাই আনছে এইদিকে। কায়ান ভ্রুকুচকে তাকায়, কই সেই লোকটাকে তো কিছুই বলেনি, তাহলে লোকটা জানলো কিভাবে? মহিলা স্বামীর কথা শুনে শেরিনের দিকে তাকায়, ভারী খারাপ হয়েছে। আসো না মা, আমার সাথে আসো। মহিলা শেরিনকে নিয়ে যেতে লাগলেন। শেরিন একবার কায়ানের দিকে তাকায়। কায়ান ইশারায় বোঝায় সে এখানেই আছে। লোকটা কায়ানকে চেয়ার বেরিয়ে দেয়, বসেন। কায়ান বসে চেয়ারে, লোকটা সামনেই বসে সিঁড়িতে। তা আপনি বউরে নিয়ে এইদিকে কোন হানে যাচ্ছিলেন? আপনার প্রশ্নের উত্তর পড়ে দেয়। তার আগে বলুন, আপনি কি করে জানলেন এসব? ওই যে জহির ভাই, আপনি যে দোকানে প্রথম গেলেন না, আমারে কল করে কইল সব। কায়ান অবাক হয়। জাস্ট 5 মিনিটে কথা পাস হয়ে গেল। কায়ান একটু পর্যবেক্ষণ করে চারিদিকে। আসলে গ্রামের মানুষেরা সহজ সরল। কায়ান কোনো ঘোরপ্যাচ লক্ষ্য করলো না। শেরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। মনিরা বেগম তখন বাহিরেই ছিলেন। শেরিনকে বের হতে দেখে বলেন, কাজ শেষ? শেরিন জোরপূর্বক হেসে উত্তর দেয়, হ্যাঁ। তোমার জামা নোংরা হয়ে গেছে, আমার একখান শাড়ি পরবা? আহ না না ধন্যবাদ, আসলে আমাদের হয়তো এখন নিতে আসবে। কি ডা? শেরিন নিচে চুল কানের পেছনে গুজে বলে, আমার হাজব্যান্ডের বন্ধু। ও আসো তাহলে, বাইরে আসো। শেরিন ফিরে এলে কায়েন উঠে দাঁড়ায়। শেরিন গিয়ে কায়েনের পাশে দাঁড়ায়। এমন সময় হঠাৎ রাস্তা থেকে একটা ছেলে দৌড়ে নেমে আসে বাড়ির দিকে। ও মকবুল কাকা, দেখো তোমার দোকানে রাখা ফোনটা বাজতেছে। ছেলেটার হাতে কায়েনের ফোন। কায়েন ফোনটা নিয়ে নেয়। জেবরান কল করেছে। হ্যালো জেবরান ভাইয়া, কোথায় আছো? এখন সেফ আছো তো? কায়ান চারিদিকে চোখ বলে, হ্যাঁ সেফ আছি, তুই বল। ভাইয়া ওই চাচুরিয়া বাজার আছে ইউনিয়নে, চট্টগ্রাম থেকে ওখানে যেতে একটাই রাস্তা, কিন্তু ওই রাস্তাটা পাহাড়ের মাঝে। সমস্যা হচ্ছে হঠাৎ করেই পাহাড় থেকে বিরাট একখণ্ড পাথর ভেঙে পড়েছে রাস্তায়। রাস্তা ব্লক হয়ে গেছে, আমার তো কোনোভাবেই যেতে পারছি না, সব বন্ধ। ওখানের পুলিশকে বলেছে হিমেল ভাইয়া, ওরাই তোমাদের কোনো ভালো জায়গায় আজকে থাকার ব্যবস্থা করে দেবে। কাল পর্যন্ত রাস্তা খুললেই আমরা চলে আসবো। কায়েন দীর্ঘশ্বাস ফেলে। এসবও এখনই হওয়ার ছিল। কায়েন একবার শেরিনের দিকে তাকায়। শেরিনের মুখটা শুকিয়ে আছে, কিন্তু এখন কিছু করাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া একটু ম্যানেজ করো, সমস্যা নেই। আম্মা বেগমকে বলবে দোয়া করতে। জি ভাই। কায়েন কল কেটে দেয়। শেরিন তাকিয়েছিল তার দিকে। কায়েন শেরিনের গালে হাত রাখে। আর একটা রাত কষ্ট করতে হবে শেরিন। রাস্তায় পাহাড় থেকে পাথর পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তা, এখন কিছুই করার নেই। শেরিন কিছু বলবে তার আগেই পেছন থেকে মনিরা বেগম বলে উঠলেন, আইজ রাত আমাগো বাড়িতেই থাকো বাপ, আমারও তোমার মতো একটা পোলা ছিল। পোলাটা অবশ্য অহনার আমাগো খোঁজ নয় না, তই তোমার বউডারে দেখা আমার পরানটা জুইরা গেল। কায়েল তোমার ভাই আসলে সইলা যাও, আজ আমাকে বাড়িতেই থাকো। কায়ান কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, জি ঠিক আছে। মনিরা বেগম খুশি হয়ে গেলেন। তিনি শেরিনের দিকে এগিয়ে আসেন। আসো বউ, গোসল করে আমার একখানা শাড়ি পইরা নিও। শেরিন কায়েনের দিকে তাকায়। কায়ান যেতে বলে। শেরিন চলে যায়। মকবুল মিয়া এগিয়ে এলেন কায়েনের দিকে। তুমি তো এইসব আর পইরো না, লুঙ্গি আর গেঞ্জি দাও, তোমারও আসো। কিছুক্ষণ পর শিকদার নিবাস বানু মির্জা এখন একটু শান্ত হলেন। পুলিশ খবর পাঠিয়েছে কায়ান এবং শেরিন সুস্থ আছে। তাছাড়া কায়েনের সাথে এখন কথাও বলা যাচ্ছে। তবে বাচ্চা দুটোকে ফিরে না পেলে তিনি পুরোপুরি শান্ত হতে পারছেন না। কাল রাত থেকে বানু মির্জা কিছু খায়নি, তাই শিমুল শাশুড়ির জন্য লাঞ্চ সাজিয়ে নিয়ে এসেছে। আম্মা বেগম আসবো? বানু মির্জা উঠে বসলেন। এসো। শিমুল খাবার নিয়ে এগিয়ে এলো। আম্মা বেগম আপনার খাবার, কাল থেকে কিছু খাননি, এখন তো খেয়ে নিন। এখন তো ওদের খোঁজ পাওয়া গেছে, কথা হচ্ছে ইনশাল্লাহ কাল হতে হতে ওরা চলে আসবে। বানু মির্জা হাসলেন মৃদু। হ্যাঁ, আল্লাহ বাচ্চা দুটোকে আমার বুকে ফিরাই দিক, আমিন। শিমুল শাশুড়িকে খাইয়ে বেরিয়ে এলো। বাহিরে মেহেরিন দাঁড়িয়ে ছিল। মেহেরিনকে দেখে শিমুল অবাক হলো। মেহেরিন ভাবি কি হয়েছে? মেহেরিন চমকে উঠলো। কই কিছু না তো, কি করছিলে? আম্মা বেগমকে খাবার দিচ্ছিলে? জি ভাবি ভালো, আমি তো শুনতে এসেছিলাম খাবেন কিনা। কথাটা বলে মেহেরিন দ্রুত স্থান ত্যাগ করলো। শিমুল তাকিয়ে রইল সেদিকে। ভারী অবাক কাণ্ড। শেরিনকে একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছে মনিরা বেগম। শেরিন শাড়িটা পরে বেরিয়ে আসে। তাকে এখন গ্রামের বউ বউ লাগছে। কায়েনও একটা লুঙ্গি এবং গেঞ্জি পরেছে। শেরিন এবং কায়েনের চোখ হালো হতে দুজনেই থমকে যায়। এ যেন আলাদা কোনো সাজ, একেবারে অন্যরকম। কায়েনের হাতে
হাতে তার জামা কাপড়। পেছন থেকে বানু মির্জা দুজনের মাঝে চলে আসে। কই যাও তুমি বেটা মানুষ হইয়া? কায়ান কিছুটা অবাক হয়। কাপড় ধুয়ে দিতে। ও মা, বেটা চুয়াল, বউ থাকতে জামা ধুই নাকি? বউ নে তো তোর স্বামীর জামা কেচে দিবি, স্বামীকে নিয়ে এসব করাবি না, অমঙ্গল হয়। কায়ানের বেশ বিরক্ত লাগে। সে কিছু বলবেই তার আগে শেরিন বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি জানি, বাড়িতে ওনার কাপড় আমিই ধুয়ে দিই। আসলে এখানে নতুন তো। শেরিন কায়ানের থেকে শার্ট প্যান্ট নিয়ে নেয়। দিন, আমিই করে দিচ্ছি। মনিরা বেগম হাসলেন গাল ভরে, যেন তিনি ট্রফি জিতলেন। ওইদিকে কুয়া আছে, দেখো। শেরিন গেল সেদিকে। বিরাট এক কুয়া, গভীর অনেক। এখান থেকে পানি তুলে এই জামা কাচতে হবে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে, এরপর বালতি ফেলে পানিতে। তবে দড়ি ধরে টানার আগে কেউ তার হাত ধরে বসে। শেরিন ফিরে যায়। কায়ান একেবারে তার সাথে মিশে দাঁড়িয়ে। সেদিনের কিছু বলার আগে কায়ান দড়িটা টান দেয় আর পানির বালতি উঠাতে লাগে। শেরিন লজ্জায় লাল হয়ে গেছে। কায়ান পানি উঠিয়ে দেয় শেরিনকে। শেরিন পানি দিয়ে কায়ানের জামা ধুয়ে দিতে লাগে। কায়ান পাশে দাঁড়িয়ে সেটাই দেখছে। শেরিনের পরনে সুতির শাড়ি, মাথার চুলে গামছা বাঁধা। এ যেন রূপপথের কোনো রাজকন্যার গ্রাম বাংলা বধূ সেজেছে। এরপর কিছু মনে হতে হতে ফোনে শেরিনের কিছু ছবি তুলে নেয়। শেরিনের কাপড় পরিষ্কার করা হলে শেরিন সেগুলো নিয়ে উঠে দাঁড়ায়। কায়ান এগিয়ে এসে কাপড়গুলো নিয়ে নেয়। আমাকে দাও। শেরিন কিছু বলে না, দিয়ে দেয়। কায়ান সেগুলো নিয়ে মেলে দেয়। শেরিন দাঁড়িয়ে দেখে কায়ানকে। এমন সময় ভেতর থেকে মনিরা বেগম বেরিয়ে আসেন। বউ আসো, খাবার দিচ্ছি। বাপ তুমি আসো। শেরিন কায়ান ভেতরে যায়। তখন মনিরা বেগম যেটা রান্না করছিলেন সেটা সাজিয়ে দিল কায়ান শেরিনকে। ওরা দুজন সহ মকবুল মিয়া, মনিরা বেগম আর দোকানের কর্মচারী বাচ্চাটা সবাই মিলে লাঞ্চ করলো। কায়ান ভাবতেও পারেনি অচেনা মানুষকেও মানুষ এমন জায়গা দিতে পারে। শহর হলে হয়তো এমনটা হতো না। গ্রামের মানুষ সহজ সরল হয়, তারা অন্য মানুষকে দুঃখ বোঝে। শেরিন এবং কায়ানকে একটা রুম দেওয়া হয়। তাদের বাড়িটা ছিল ছোট, কিন্তু 3টা রুম ছিল। এখানের বাড়ি কষ্ট। কুয়া থেকে পানি তুলতে হয়। শেরিন কায়ানের রুমের পেছন দিকে যে জানালাটা, ওটা দিয়ে পেছনের জঙ্গল স্পষ্ট দেখা যায়। শেরিন ভেতরে গিয়ে একটু সেদিকে দেখে, তারপর দীর্ঘশ্বাস ফেলে। কোথা থেকে কোথায়, কি থেকে কি হয়ে গেল। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে শেরিন ফিরে যায়। কায়ান দাঁড়িয়ে। শেরিন মিষ্টি হেসে বলে, ঘুমিয়ে নিন, এখানে তো কোনো ভয় নেই। সারাটা রাত আপনি ঘুমাননি কাল। কায়ানে তাকিয়ে দেখে শেরিনের দিকে। শেরিনের চোখ, ঠোঁট সবকিছু তাকে বড্ড আকর্ষণ করে। কায়ানের ভেতরে এক অদ্ভুত বাসনা জাগলো, যা ছিল বেআইনি আপাতত। তার সে কিছুই করলো না। রুম থেকে বের হইও না শেরিন, আমার চিন্তা হয়। শেরিন মৃদু হাসে। সে কায়ানের সাথে বিছানায় বসে। কায়ান শুয়ে পড়ে। লোকটা ক্লান্ত, শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়। শেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কোকড়া চুলগুলো চোখের উপরে এসে পড়ছে। শেরিনের ভেতর থেকে পুনরায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। কায়ানের জন্য তার মনের ভেতর যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কি ঠিক? শেরিন চৌকি খাটের কোনায় মাথা ঠেকায়। তার বড্ড মিশ্র অনুভূতি হচ্ছে। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে এসেছে শেরিন বুঝতে পারেনি। বিকালের দিকে দোকানের স্ত্রী মনিরা বেগম এসে দরজায় টোকা দেয়। বউ ঘুম থেকে উঠলে নাকি? শেরিন শব্দ করে নড়ে চড়ে উঠলেও ঘুম ভাঙে না তার। কায়ান অবশ্য শব্দ শুনে উঠে পড়ে ঘুম থেকে। কায়ান বিছানায় বসে শেরিনকে খাটের সাথে হেলান দিয়ে ঘুমাতে দেখে সে মৃদু হাসে। শেরিনকে ডিস্টার্ব না করে কায়ান দরজা খুলে দেয়। কি আন্টি, বউ কই? ওরে নিয়ে বিলে যাইতাম, ওরে দেখার শখ ছিল, আমাকে বিল দেখে খামার। কায়ান ফিরে যায় পেছনে। এমন সময় তারা আর পাবে না। ঘুমো তো বেঁচে থাকলে আসবে আর যাবে। কায়ান মৃদু হেসে মনিরা বেগমকে বলে, আপনি যান, আমি ওকে তুলে দিচ্ছি, তুমিও চলো, ও গেলে আমিও যাব। মনিরা বেগম হাসলেন গাল ভরে। মাশাআল্লাহ, মায়েরটা কপাল কইরা বর পাইছিল। মনিরা বেগম এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়ে চলে গেলেন। মনিরা বেগমের যাওয়ার দিকে তাকিয়ে রইল কায়ান। কিছুক্ষণ পর সে শেরিনের পাশে এসে দাঁড়ায়। শেরিন আলতো করে শেরিনকে ধাক্কা দিতে শেরিন চোখ মেলে তাকায়। কি হয়েছে? কিছু না, যেতে চাও বিল করতে? শেরিন সোজা হয়ে বসে। চোখে তার ঘুম, চোখ দুটো এখনো লাল। কায়ান শেরিনের উত্তর অপেক্ষায় আছে। শেরিন ঘুম ঘুম চোখে ফিরে তাকিয়ে বলে, কোথায় যাবো? বিলে? ও হ্যাঁ বলেছিল আন্টি। ঠিক আছে চলুন। শেরিন উঠে দাঁড়ায়। সুতি শাড়ি হলেও শেরিনের সামলাতে বেশ কষ্ট হচ্ছে। কখনো কোমর থেকে নেমে পিঠ দেখা যাচ্ছে, আবার কখনো আঁচলটা একটু সরে যাচ্ছে। তবে শেরিন সম্পূর্ণ চেষ্টা করছে সামলাতে। শেরিনের খেয়ালই নেই যে সে ব্যতীত কায়ানও ঘরে উপস্থিত। শেরিন পিঠ থেকে নেমে যাওয়া আঁচলটা ঠিক করতে থাকে। ওদিকে কায়ান সে দৃশ্য দিকে ধোয়া মেরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো চাইলেও সরাতে পারছে না সে। কিছুক্ষণ পর শেরিন আঁচল ঠিক করে ফিরে তাকায়। কায়ানকে দেখে শেরিন থতমত খেয়ে যায়। কায়ান ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। শেরিন কিছু বলবে তার আগেই কায়ান বেরিয়ে যায় রুম থেকে। শেরিন বুঝতে পেরে কিছুটা লজ্জা পায়। বিকেল বেলায় বসন্তের বিল যেন এক অপূর্ব সৌন্দর্যের আসর বসে। চারিদিকে সবুজ ঘাস আর নতুন পাতার গন্ধে বাতাস ভরে থাকে। মৃদু হাওয়ায় বিলের পানি আলতো ঢেউ তুলে রোদের আলোকে ঝিলমিল করে তোলে। দূরে সাদা বক আর নানান পাখি জলের ধারে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে ডানা মেলে আকাশে উড়ে যায়। বিলের চারপাশে কচি গাছগুলো বসন্তের রঙে সেজে ওঠে। কোথাও
কচি সবুজ, কোথাও আবার ফুলের রঙিন ছোঁয়া। বিকেলের নরম সোনালী রোদ পানির উপর পড়ে পুরো পরিবেশকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে। মৃদু বাতাসে গাছের পাতা দোলে ওঠে, আর সেই দোলার সাথে যেন প্রকৃতি নিজের সুরে গান গায়। এমন বিকেলে বসন্তের বিল শান্ত, স্নিগ্ধ আর মায়াময় এক দৃশ্য হয়ে মানুষের মনকে অজান্তেই ভালো করে দেয়। কায়ান এখানে এসে অবাক হয়ে চারিদিকে দেখে। এখানে মনিরা বেগম সাথে আরও কিছু আশেপাশে প্রতিবেশীরা আছে। জঙ্গল পেরিয়ে এত সুন্দর ধানি জমি তা না দেখলে বিশ্বাস করা যায় না। বিলে এসেই অনেকে খোটা শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সেদিন চারিদিকে অপূর্ব সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে পুরোটা। প্রকৃতি এমন এক জায়গায় যাকে মানুষ একটু দিলেই হাজার গুণ ফিরিয়ে দেয়, অথচ মানুষ এই প্রকৃতির ধ্বংস করতে ব্যস্ত আজকাল। সেদিন এদিক ওদিক ঘুরছে, কায়ান সেটা দেখছে মুগ্ধ নয়নে। চোখের দেখায় তার তৃষ্ণা মেটে না। সে যেন এভাবে দেখে তার ভেতরের তৃষ্ণাটা বড্ড বেড়ে যায়। কিন্তু তাও এই মুহূর্তে কিছুই করার নেই, এভাবেই তৃষ্ণা মেটাতে হবে তাকে। সেদিন একটা ছাগলের বাচ্চার সাথে খেলছে। কায়ান ফোন বের করে বেশ কিছু ছবি তুলে নেয়। এখানে তেমন নেটওয়ার্ক নেই, তবে বিলের মাঝে একটু আধটু নেটওয়ার্ক পায় কায়ান। এতেই ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। মেহেরিন কল ধরেছে 100 বারের বেশি। কায়ান বিরক্ত হয়। জাস্ট ওয়েট মেহেরিন, চট্টগ্রাম ফিরে তোমাকে তোমার আসল জায়গা দেখাবো আমি। কায়ান এসব বিড়বিড় করছিল, এমন সময় সেদিন দৌড়ে আসে কায়ানের কাছে। দেখুন এত কিউট কিউট সব ঘাসফুল। সেদিন হাতে করে বেশ কিছু ঘাসফুল তুলে নিয়ে এসেছে। কায়ান তাদেরকে মিষ্টি হাসে, সেখান থেকে একটা তুলে সেদিনের কানে পরিয়ে দেয়। সেদিন মিষ্টি হাসে, ছবি তুলে নিন। কায়ান ফোন বের করে, সেদিন পোস্ট দেয়। কায়ান মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেটা। মনে মনে ভাবতেই অবাক লাগছে, সৃষ্টিকর্তা আমার জন্য এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে রেখেছে, যেখানে এত সুন্দর প্রকৃতির সাথে আমার পাশে আছে আমার জীবনের একমাত্র সুখ সেদিন, তাও এমন একটা গ্রামে যেখানে সবাই তাকে আমার স্ত্রী বলে সম্বোধন করছে। ইচ্ছে করছে কোনো অলৌকিক ক্ষমতার সাথে এই সময়টাকে থামিয়ে দিই, আর ওকে এভাবেই আমার বউ বানিয়ে রাখি বাকিটা জীবন, হোক সেটা কষ্টের। বিকালে শেষ, বেশ সুন্দর সময় কাটাই ওরা। আবার যখন মকবুল মিয়ার বাড়িতে ফিরে আসে ওরা, তখন সন্ধ্যা প্রায়। এই গ্রামে অনেক গাছপালা, তবে মকবুল মিয়ার বাড়ির উঠোনের মাঝে কিছুটা অংশ ফাঁকা। উঠোনে বসলে বেশ পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা যায়। মনিরা বেগম রাতের খাবার রান্না করছেন, সেদিন তাকে সাহায্য করছে। মকবুল মিয়া এবং কায়ান উঠোনে বসে বসে কথা বলছে। এই গ্রামে তেমন কারেন্টের ব্যবস্থা নেই, আছে যা তাও দোকানে দোকানে। লোডশেডিং হয় ভীষণ। মকবুল মিয়া ফোন চার্জ দেওয়ার দোকান দিয়েছে, ওখানে ওনার একটা সোলার ব্যাটারি আছে। এখানে লোডশেডিং হয়েছে, হারিকেনের আলোয় ওরা কাজ করছে। উঠান থেকে রান্নাঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেরেন পিড়িতে বসে কাজ করছে। মকবুল মিয়া অনেক কথা বললেও কায়ানের দৃশ্য সেরেনের দিকে স্থির। সে ওই রুমসে আর হুহাতে জবাব দিচ্ছে। মকবুল মিয়া হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসলেন, আচ্ছা বাপ, তোমাকে বিয়ে কয়দিনে? কায়ান প্রশ্নটা শুনে ফিরে তাকায় মকবুল মিয়ার দিকে। মকবুল মিয়া মিষ্টি এসে তারই দিকে তাকিয়ে আছে। কায়ান দীর্ঘশ্বাস ফেলে, এই তো 2 মাস। ও 2 মাস? তা বাপ ছেলে মেয়ে নিবা কবে? কায়ান অবাক হয়ে কথাটা শুনে বললো, মাত্র 2 মাস, তাও বাচ্চার প্রসঙ্গ। গ্রামের মানুষ তো। কায়ানকে চুপ থেকে মকবুল মিয়া ফের বলা শুরু করলেন, তোমারে দেখলে বোঝা যায় তোমার বয়স হয়েছে, বৌমা বাচ্চা, এইটা বোঝা যায়। যদিও তুমি খুবই সুন্দর বলা চোখ সরানো যায় না, কিন্তু বেটি মানুষের মন বলাও যায় না। তোমার চাচিমণিরাও হেরেও বিয়ে করেছিলাম 14 বছর বয়সে। এর 14, আমার সেই 25। ভারী জ্বালাতো তয় আমি হেরে ভালোবাসতাম। ফের আমার এক বন্ধু কইল, মনিরা বয়সে ছোট, এখন না আটকাইলে পরে পাখি ফুরুত। পরে আমাকেও প্রথম বাচ্চা হইল মনিরার 15 বছর বয়সে। মাইয়া মানুষ আর যেই হোক সন্তানের ছাড়তে পারে না, হাজার হোক নারী ছেড়া ধন। তাই করছিলাম যে বৌমার রূপ আছে, পারলে একটা বাচ্চা নিয়াই না, বায়দা ফেলবা এইভাবে। কায়ান অবাক, তবে বুদ্ধিগুলো শুনে মনের ভেতরে থাকা শয়তানটা নাড়া দিয়ে ওঠে। যদিও এসব অনৈতিক, কিন্তু প্রসঙ্গ যখন সেদিন, তখন পৃথিবীর সকল ভুলকে সঠিক বানিয়ে দেবে কায়ান। এরপর বেশ কিছু কথাবার্তা চলে তাদের মাঝে। কিছুক্ষণ পর মনিরা বেগম সবাইকে রাতের খাবার দিলেন। সময় তখন রাত 9টা। গ্রামের বাড়িতে নিস্তব্ধ। তখন আশেপাশে গুটি কয়েক পাখি বেঁচে আর ঝিঝি পোকার শব্দ বাদে আছে শুধু নিঃশ্বাসের শব্দ। বিপত্তি ঘটল তখন যখন ওদের এক রুমে দেওয়া হলো। দুপুরের কোনো মতে শুয়েছে, কিন্তু রাতে তো ঠিকঠাক শুতে হবে। রুমে একটাই কম্বল দেওয়া। গ্রামের শীত যেতেও যায়নি, রাতে বেশ ঠান্ডা পড়ে। সেরিন ভাবছে কি করবে। এমন সময় কায়ান ভেতরে প্রবেশ করে। কায়ানকে দেখে সেরিন ফিরে যায়। সেরিনকে চিন্তিত দেখে কায়ান বলে, কি হয়েছে? ইয়ে মানে ঘুমাবো কিভাবে? এটা কেমন প্রশ্ন? অবশ্যই চোখ বন্ধ করে সেরিন বিরক্ত হলো। একটাই খাট, কম্বলও একটা। কায়ান মৃদু হাসি, মনে মনে মকবুল মিয়াকে ধন্যবাদ দিচ্ছে 100 আরে চিন্তা নেই, শুয়ে পড়ো। সেরিন ইতস্তত বোধ করছে। কায়ান তাদেরকে বলে, তুমি তাহলে ঘুমাও, আমি নিচে শুই। না না, কাল সারাটা রাত আপনি ঘুমান নিকে, তাহলে কি করবো? শুয়ে পড়ো। দুজন 2 কোণায়, তাহলেই হলো। সেরিন উপায় না পেয়ে এক কোণায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। কায়ান তাদেরকে কিছু বলে না, সেও অন্য পাশে শুয়ে পড়ে।